আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজ আমরা উদ্ভিদ বিজ্ঞান অষ্টম অধ্যায়ের গত ক্লাসে যে দুটি সৃজনশীল প্রশ্ন পড়িয়েছিলাম, আজকে আরো দুটি সৃজনশীল প্রশ্ন পড়াবো ইনশাআল্লাহ। এবং আশা করছি গতকালকের দুটো আজকের দুটি মিলে যে মোট 4টি প্রশ্ন হবে এবং পাশাপাশি যে আলোচনাগুলো হবে এর মাধ্যমে অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র এই অধ্যায়ের মোটামুটি সৃজনশীল যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে আশা করছি। তা আমরা বরাবরের মতোই প্রথমে উদ্দীপকগুলো একটু বিশ্লেষণ করে নিই। খেয়াল করো, 1 নম্বর প্রশ্নে দুটি উদ্দীপক রয়েছে এ এবং বি। এতে খেয়াল করো, উপরের যে আবরণটি যাকে আমরা বলি ত্বক, মূলের ক্ষেত্রে বলি এপিব্লেমা আর কাণ্ডের ক্ষেত্রে বলি এপিডার্মিস। এখন দেখো, আমরা দেখতে পাচ্ছি এটি এককোষী, সুতরাং ত্বক বোঝা যাচ্ছে। আর দেখো, এই যে অংশটি রয়েছে এটি হচ্ছে রোম, যাকে আমরা বলি মূল রোম। আর আমরা জানি মূলের মধ্যে মূল রোম থাকে এককোষী। কাণ্ডের মধ্যে দুই ধরন, এক হচ্ছে যদি সেটি হয় একবীজপত্রী কাণ্ড, সেক্ষেত্রে কোনো কাণ্ডরোম থাকবে না। আর যদি দ্বিবীজপত্রী কাণ্ড হয় সেক্ষেত্রে কাণ্ডরোম থাকবে, বাট সেই কাণ্ডরোমটি হবে বহুকোষী। সুতরাং আমরা বুঝতে পারছি এই যে রোমটি রয়েছে মূল রোম এককোষী, সুতরাং এককোষী রোম দেখা যায় যার মধ্যে, সেটি হচ্ছে মূল। সুতরাং আমরা বুঝতে পারছি, আমরা লিখে রাখি আগের মতোই, এ হচ্ছে মূল। এবার আসছি বি। খেয়াল করো, বিতেও উপরে ত্বকটি রয়েছে, তবে দেখো সেই উপরের ত্বকের উপর একটি মোটা আবরণ রয়েছে। আর আমরা জানি এই আবরণটিকে বলা হয় কিউটিকল। এই আবরণটিকে কিউটিকল। এরপর খেয়াল করে দেখো, এখানে কোনো রোম নেই, তাহলে কিউটিকল হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য। সুতরাং আমরা বুঝেই যাচ্ছি কিছুটা হলেও এটি কাণ্ড। আবার দেখো, উপরে রোম নেই, আমরা জানি দ্বিবীজপত্রী কাণ্ড হলে কাণ্ড রোম থাকবে বহুকোষী, কিন্তু একবীজপত্রী কাণ্ডে কোনো কাণ্ড রোম থাকে না। সুতরাং আবার বুঝলাম এটি একবীজপত্রী কাণ্ড। লাস্ট ওয়ান খেয়াল করো, এখানে আমরা জানি মূলের ক্ষেত্রে বহিত্বক বা এপিব্লেমা যেটি মূলের ক্ষেত্রে বলা হয়, তার নিচেই যে কোষগুলো থাকে সেগুলো হলো কর্টেক্স। এই অংশটি কর্টেক্স বা সাধারণ বহিমজ্জা, যেগুলো মূলত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এখন খেয়াল করো, কাণ্ডের ক্ষেত্রে বহিত্বক বা এপিডার্মের পরে যে লেয়ারটি আছে আমরা জানি একে আমরা বলি হাইপোডার্মিস বা অধোত্বক। কি বলি? হাইপোডার্মিস বা অধোত্বক। সুতরাং দেখো, মূলের মধ্যে হাইপোডার্মিস নেই, কাণ্ডে হাইপোডার্মিস রয়েছে, এটা আমরা জানি। সুতরাং এটি কাণ্ড। প্লাস আরো খেয়াল করো, এই যে কর্টেক্সটি রয়েছে সেই কর্টেক্সটি হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত, কিন্তু এটি থিকনেস দেখে বোঝা যাচ্ছে এটি প্যারেনকাইমা কোষ নয়, এটি স্ক্লেরেনকাইমা। আর আমরা জানি মূলের মধ্যে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ থাকে না, কাণ্ডে থাকে। সুতরাং আমরা যেটি এটি মূল কনফার্ম হলাম, যদিও এই মুহূর্তে আমরা জানি না সেটি কি একবীজপত্রী মূল না দ্বিবীজপত্রী মূল, কিন্তু বি একবীজপত্রী কাণ্ড, এটা কনফার্ম হয়ে গেলাম। কারণ হচ্ছে এখানে কাণ্ড রোম নেই। কাণ্ড কনফার্ম হলাম কিছু ক্যারেক্টারের ভিত্তিতে, আর যেহেতু রোম নেই সুতরাং কনফার্ম হয়ে গেলাম এটি হচ্ছে একবীজপত্রী কাণ্ড। তাহলে আমরা একের উদ্দীপক দুটি বুঝে গেলাম। এবার আসছি, দেখো এখন এই উদ্দীপকটি এভাবে আসছে, লিখিত থাকতে পারতো, মানে শিক্ষার্থীরা দুটি স্লাইড দেখলো বা দুটি নমুনা দেখলো, একটি নমুনার এককোষী ত্বক এবং এককোষী রোম রয়েছে, অন্যদিকে দ্বিতীয় নমুনাটির এককোষী ত্বক হলেও এর বাইরে একটি পুরু আবরণ, কিউটিকল বললো না, পুরু আবরণ রয়েছে এবং এর নিচে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দেখা যায়। এতে কোনো রোম দেখা যায় না বা রোম অনুপস্থিত। উদ্দীপকটি চিত্র দিয়েও আসতে পারে, আবার এভাবে কথাও লিখে দিতে পারে।
এবারে আসছে 2 নাম্বার। দেখো এখানে দুটো স্লাইডের কথা বলা হয়েছে, স্লাইড এ স্লাইড বি। দেখো স্লাইড এ যেটি, সেখানে ভাস্কুলার বান্ডল ওরিও, আর যখনই বলবে ওরিও এটা কনফার্ম, ওরিও হচ্ছে কার বৈশিষ্ট্য? আমরা জানি সংযুক্ত ভাস্কুলার বান্ডল হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য, আর ওরিও ভাস্কুলার বান্ডল হচ্ছে মূলের বৈশিষ্ট্য। এবার খেয়াল করো, ওরিও তাহলে মূল হয়ে গেল, সংখ্যা 6 এর বেশি। আমরা জানি যদি ভাস্কুলার বান্ডলের সংখ্যা 2টি বা 4টি হয় তখন সেটি হয় দ্বিবীজপত্রী মূল, যেহেতু আগে জানি গেছে মূল, সুতরাং সংখ্যায় 2টি বা 4টি হলে দ্বিবীজপত্রী মূল। আর যেহেতু সংখ্যায় 6 এর বেশি, আমরা জানি 6 বা তার চেয়ে বেশি হলে তখন সেটা হয়ে যায় একবীজপত্রী। সুতরাং আমরা সংখ্যায় যেহেতু 6 এর বেশি, সুতরাং আরো কনফার্ম হলাম এটি একবীজপত্রী। সুতরাং আমরা বুঝেই গেলাম স্লাইড এ তে যা রয়েছে তা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠন বা বলবো প্রস্তুচ্ছেদ। কেন? কারণ স্লাইডে যখন সে দেখছে তা অবশ্যই মাইক্রোস্কোপে দেখছে, সুতরাং সেটি একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্যগুলোর কথা বলছে। এবার আসো স্লাইড বি তে, ভাস্কুলার বান্ডল সংযুক্ত। তাহলে আমরা জানি সংযুক্ত ভাস্কুলার বান্ডল হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য, সুতরাং কনফার্ম হয়ে গেলাম স্লাইড বি কাণ্ড। তারপর কি বলছে খেয়াল করো, বদ্ধ। আর আমরা জানি সংযুক্ত ভাস্কুলার বান্ডল যদি মুক্ত হয় তখন সেটি হয় দ্বিবীজপত্রী, আর যদি সংযুক্ত ভাস্কুলার বান্ডলটি বদ্ধ হয় সেটি হয়ে যায় একবীজপত্রী। তাহলে আমরা একটু হলো বুঝলাম ভাস্কুলার বান্ডল বদ্ধ, সুতরাং একবীজপত্রী। আর খেয়াল করো এপিডার্মিস রোমহীন। আমরা জানি যদি একবীজপত্রী কাণ্ড হয়, যেহেতু আমরা একটু হলো কনফার্ম হয়ে গেলাম এটা একবীজপত্রী কাণ্ড, আর এটাও জানি যদি একবীজপত্রী কাণ্ড হয় সেক্ষেত্রে কোনো কাণ্ডরোম থাকে না। দ্বিবীজপত্রীর কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডরোমটা হয় বহুকোষী। সুতরাং যেহেতু এপিডার্মিস রোমহীন, সুতরাং বোঝা যাচ্ছে এটি একটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ঠিক আছে, এবার আসছি আমরা এক এক করে প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম প্রশ্নটি, স্টিলি কি? স্টিলি কি? দেখো এই সংজ্ঞাটা আমরা জানি, আমরা পড়েছি ক্লাসের মধ্যে। কোত্থেকে? স্টিলি হচ্ছে একদম বহিতক থেকে শুরু করে পেরিসাইকেল পর্যন্ত যে স্থানটি অন্ততক সহ তাকে আমরা বলি স্টিলি। এবং আমরা মূলের মধ্যে এটাও পড়েছি মূলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অন্তঃস্টিলীয়, একটি হলো বহিঃস্টিলীয়। সেক্ষেত্রে খেয়াল করে স্টিলি হচ্ছে কতটুকু, এক পেরিসাইকেল থেকে বাইরের যে অংশটি তাকে আমরা বহিঃস্টিলীয়, আর পেরিসাইকেলের পর থেকে পেরিসাইকেল থেকে শুরু করে নিচের দিকে যে অংশটাকে বলে অন্তঃস্টিলীয়। সে অর্থে যদি বলো স্টিলি কি, তখন এভাবে বলবো পেরিসাইকেল থেকে আরম্ভ করে মজ্জা পর্যন্ত যে অংশটি, আবার বলছি সংখ্যাটা কিভাবে লিখবো, পেরিসাইকেল থেকে আরম্ভ করে মজ্জা বা কেন্দ্র পর্যন্ত অংশটিকে স্টিলি বলে। পেরিসাইকেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বা মজ্জা পর্যন্ত অংশটিকে স্টিলি বলে। আর স্টিলি হলো দুইটা, অন্তঃস্টিলীয় আর বহিঃস্টিলীয়। অন্তঃস্টিলীয় কি, পেরিসাইকেল থেকে ভেতরেরটা, আর বহিঃস্টিলীয় কি, পেরিসাইকেলের উপর থেকে একদম শেষ পর্যন্ত ত্বক পর্যন্ত যে অংশ তাকে বলে বহিঃস্টিলীয় অঞ্চল। এবার প্রশ্ন আসছে, ভাস্কুলার টিস্যুর বৈশিষ্ট্য সমূহ লিখো। আমরা ভাস্কুলার টিস্যুর বৈশিষ্ট্যগুলো পারি, মনে পড়ে কিনা? প্রথম ছিল এদের কোষগুলো বিভাজনে সক্ষম, 2 নম্বর ছিল কোষগুলো বিভিন্ন আকার আকৃতির হয়, 3 নম্বর ছিল কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত, তারপরে ছিল এদের কোষের সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, 5 নম্বর ছিল কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, 6 নম্বর ছিল কোষ গহ্বর ছোট, সর্বশেষ ছিল এদের বিপাক ক্রিয়ার হার বেশি। আমরা এর আগে এগুলো পড়িয়েছিলাম। এবার আসছি গ নাম্বার যে প্রশ্নটি আছে, দেখো খেয়াল করো, উদ্দীপকে উল্লেখিত প্রথম অংশের
অন্তর্গঠনের চিহ্নিত চিত্র আঁকা। দেখো এখানে দুটি অংশ রয়েছে, অংশ এ এবং অংশ বি। তাহলে খেয়াল করো, এ এর অন্তর্গঠনের চিহ্নিত চিত্র, এখানে এটা সহজ করে দিয়েছে। আমরা বুঝে গিয়েছিলাম এ হচ্ছে মূল। এখন দেখো যেহেতু মূল বলে দিয়েছে, তারা কিন্তু যেহেতু এখানে খেয়াল করো বি তে ভাস্কুলার বান্ডলের সংখ্যা বলে দিয়েছে 6 এর বেশি, সুতরাং যদি তুমি এখানে 2 নং উদ্দীপকে স্লাইড এর ক্ষেত্রে যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আঁকো একবীজপত্রীটার পরিবর্তে, তাহলে কিন্তু তোমাকে শূন্য দিবে। কেন শূন্য দিবে? ওরা বলে দিয়েছে ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 এর বেশি। বাট দেখো এখানে কিন্তু ভাস্কুলার বান্ডলের সংখ্যা বলেনি, সুতরাং আমরা মূল আঁকলেই চলবে, সেটা হোক দ্বিবীজপত্রী কিংবা একবীজপত্রী, ভুল হবে না। তবে যেহেতু তোমরা পড়েছিলে একবীজপত্রী উদ্ভিদের মূল, প্র্যাকটিক্যালও তাই রয়েছে, সুতরাং আমরা যেটা প্র্যাকটিস করি সচরাচর একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন আঁকবো, তারপর লেবেলিং গুলো করবো। কি কি রয়েছে সেখানে? মূল রোম রয়েছে, মূল ত্বক রয়েছে, সাধারণ কর্টেক্স রয়েছে, অন্তত পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডল। এর মধ্যে দুই ধরনের ফ্লোয়েম এবং জাইলেম, জাইলেম দুইটা ভাগ ছিল, একটি ছিল মেটাজাইলেম, এটি প্রোটোজাইলেম, মজ্জা রশ্মি এবং মজ্জা। এবং এই লেকচারটা আমরা কিন্তু এর আগে পড়িয়েছি, সুতরাং আমরা আশা করছি এটা আমরা আনসার করতে পারবো। লাস্ট প্রশ্ন, এই উদ্দীপকের 1 নম্বর উদ্দীপকের উদ্দীপক উল্লেখিত অংশ দুটো অন্তর্গঠনের পার্থক্য লেখো। খেয়াল কর, তাহলে এটা হচ্ছে মূল বা তুমি বলতে পারো, আর এটা হচ্ছে কাণ্ড, এবং কাণ্ড বলতেই পারো একবীজপত্রী কাণ্ড, এখানে মূল বললেই চলবে। অতএব আমরা এরপরে মূল এবং কাণ্ডের পার্থক্যগুলো লিখবো। খেয়াল করো বলেনি তুলনা করতে, পার্থক্য, সুতরাং আমরা মূল এবং কাণ্ডের পার্থক্যগুলো লিখবো। কি কি পার্থক্য একটু মনে করিয়ে দিই। 1 নম্বর ছিল মূলে মূল রোম এককোষী, কাণ্ডে কাণ্ড। আগে লিখবো উদ্দীপকে এ নমুনাটি মূল, বি নমুনাটি কাণ্ড বা একবীজপত্রী কাণ্ড। নিচে এদের মধ্যে পার্থক্য দেওয়া হলো। মূলে মূল রোম এককোষী, কাণ্ডে একবীজপত্রী কাণ্ডে কোনো কাণ্ডরোম নেই, দ্বিবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম থাকলে তা থাকে বহুকোষী। মূলে কিউটিকল নাই, কাণ্ডে কিউটিকল রয়েছে। মূলে হাইপোডার্মিস অনুপস্থিত, কাণ্ডে হাইপোডার্মিস উপস্থিত। মূলে কোনো স্ক্লেরেনকিমা জাতীয় কোষ নাই, কাণ্ডে রয়েছে। তারপরে মূলের মধ্যে ভাস্কুলার বান্ডল সংযুক্ত নয়, কেমন? অরীয়। আর কাণ্ডের ভাস্কুলার বান্ডলটি হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ বা মুক্ত। একবীজপত্রীর ক্ষেত্রে বদ্ধ, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে মুক্ত। এরপরে ছিল মূলের মধ্যে মেটাজাইলেম থাকে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, যাকে আমরা এক্সাক্ট বা বহিস্থ প্রকৃতির ভাস্কুলার বান্ডল বলেছিলাম। কাণ্ডে উল্টোটা, মেটাজাইলেম থাকে পরিধির দিকে আর প্রোটোজাইলেম থাকে কেন্দ্রের দিকে, যাকে আমরা এন্ডার বা অন্তঃস্থ প্রকৃতির জাইলেম বলেছিলাম বা ভাস্কুলার বান্ডল বলেছিলাম। এ হচ্ছে মোটামুটি মূল এবং কাণ্ডের পার্থক্যগুলো। এবার চলে আসছি আমরা পরবর্তী যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকে এক এক করে আসছি। দেখো আমরা একটু আগে বের করেছি, এটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল। স্লাইড এ তে শিক্ষার্থীরা যে নমুনা দেখেছিল, আর স্লাইড বি তে যে নমুনা দেখেছিল সেটি হচ্ছে একবীজপত্রী কাণ্ড। তাহলে একবীজপত্রী কাণ্ড আর একবীজপত্রী মূল। এখানে কিন্তু দেখো মূল বের করতে পেরেছি বাট কাণ্ড পারিনি। এখানে আমরা যদিও কাণ্ড বের করতে পেরেছি এবং পাশাপাশি সেটা একবীজপত্রী কাণ্ড সেটা বের করতে পেরেছিলাম আমরা। এবার আসছি প্রশ্নগুলোতে। উদ্দীপক 2 এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, সার্সিনেট ভার্নেশন কি? খেয়াল করো, তোমরা জানো আমরা এটা পড়েছিলাম 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে ব্রায়োফাইটা এবং টিউটোফাইটা চ্যাপ্টারে। সার্সিনেট ভার্নেশন কি মনে পড়ে কিনা? যখন টেরিসের পাতাগুলো কুণ্ডলিত থাকে, শুধু টেরিস না, এটা আমরা সাইকাসও দেখতে পাই। যখন টেরিসের পাতাগুলো কুণ্ডলিত থাকে, কখন? যখন এরা কচি অবস্থায় থাকে। তাহলে এবার বলবো কচি অবস্থায় টেরিসের পাতাগুলো কুণ্ডলিত থাকে, কুণ্ডলিত গঠনকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আর মনে রাখবা যে পাতা যে কুণ্ডলিত থাকে, ওই কুণ্ডলিত পাতাকে বলা হয় ক্রোজিয়ার। এখানে বেশিরভাগ শিক্ষার্থীগুলোই একটু তোমরা ভুল করো। দেখো ক্রোজিয়ার হচ্ছে কুণ্ডলিত পাতা, আর সার্সিনেট ভার্নেশন হচ্ছে পাতার কুণ্ডলিত গঠন। খেয়াল করো, মানে
যখন পাতাটা কুণ্ডলিত থাকে তখন ওই পাতাটিকে বলা হয় ক্রোজিয়ার। আর পাতা যে কুণ্ডলিত রয়েছে ওই কুণ্ডলিত গঠনটিকে বা অবস্থাটিকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। তার মানে হচ্ছে কোন ক্রোজিয়ার কি, ফার্নের কুণ্ডলিত পাতাকে ক্রোজিয়ার বলে। সার্সিনেট ভার্নেশন কি, কচি অবস্থায় ফার্নের পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, পাতার কুণ্ডলিত এই গঠনকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এবার আসছি ফার্মেন্টেশন প্রক্রিয়া বলতে কি বুঝো। ফার্মেন্টেশন প্রক্রিয়া, যদিও এটা নবম অধ্যায়ের প্রশ্ন, আর আমরা তোমাদের এর আগে নবম অধ্যায়ে যখন পড়িয়েছিলাম আমরা জানি কিভাবে। সেটা হচ্ছে দেখো, এক হচ্ছে যারা অণুজীব তারা অবাধ শ্বসন করে অক্সিজেন অনুপস্থিতিতে, আর অণুজীবের অবাধ শ্বসন প্রক্রিয়াকে আমরা কি বলি, ফার্মেন্টেশন বা গাজন বলি। ফার্মেন্টেশন বা গাজন কি হয় সেই ক্ষেত্রে, সেই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি হয় বা গাজনে, সেক্ষেত্রে যে গ্লুকোজ গুলো রয়েছে সেই গ্লুকোজ থেকে উৎপন্ন হয় প্রথমে পাইরুভিক অ্যাসিড। সেই পাইরুভিক অ্যাসিডটি অসম্পূর্ণভাবে জারিত হয়। আমরা জানি সংবাদ শোষণে কি হয়, পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়, উৎপন্ন করে 38টি এটিপি সমপরিমাণ শক্তি। সুতরাং ফার্মেন্টেশনে কি হয়, সেই প্রথমে গ্লুকোজ থেকে তৈরি করে পাইরুভিক অ্যাসিড, সেই পাইরুভিক অ্যাসিডটি সম্পূর্ণ জারিত হয় না, সে আংশিকভাবে জারিত হয়, এবং সে আংশিকভাবে জারিত উৎপন্ন করে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড। ইথানল বা ল্যাকটিক অ্যাসিড, আর এই প্রক্রিয়াকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন। এভাবে বলো পরীক্ষার জন্য কিভাবে লিখবো, অণুজীবের অবাধ শ্বসন প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বলে। এই প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয় এবং অসম্পূর্ণভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড বা ইথানল সৃষ্টি করে। এই হচ্ছে ফার্মেন্টেশনের মানে বলতে কি বোঝাম, এভাবে লিখবো। 3 নম্বর প্রশ্ন গ, প্রথম স্লাইডে যে অংশের সে অংশের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। খেয়াল করো, প্রথম স্লাইড বলতে কোনটি, স্লাইড এ, যেটি হচ্ছে একবীজপত্রী মূল। তাহলে একবীজপত্রী মূলের আমরা চিহ্নিত চিত্র, যদি স্লাইড বলেছে সুতরাং এটা নিঃসন্দেহে প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র স্লাইড। সুতরাং আমরা এভাবে লিখবো, স্লাইড এ তে প্রদর্শিত উপাদানটি একবীজপত্রী উদ্ভিদের মূলের একবীজপত্রী উদ্ভিদ মূলের প্রস্থচ্ছেদ নিম্নের চিহ্নিত চিত্র অঙ্কন করো, যেটি আমরা এখানে পেয়েছিলাম। সুতরাং এটা আমরা পারবো। দেখো, এবং এর আগের ক্লাসেও আমরা বোধহয় এমন একটি প্রশ্ন পেয়েছিলাম। সুতরাং বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, তার মধ্যে মূলের বা একবীজপত্রী মূলের অন্তর্গঠন এর চিত্রটাও খুব বেশি ইম্পর্টেন্ট। লাস্ট প্রশ্ন, স্লাইড এ ও স্লাইড বি এর বৈশিষ্ট্য ধারণকারী অংশের মধ্যে পার্থক্য করো। একই প্রশ্ন হুবহু, যদিও এটি কথা এটি লিখায়, খেয়াল করো। তাহলে স্লাইড এ আর স্লাইড বি, স্লাইড এ কি একবীজপত্রী মূল, স্লাইড এ কি একবীজপত্রী কাণ্ড, স্লাইড বি হচ্ছে একবীজপত্রী কাণ্ড। সুতরাং আমরা এখানে বলবো স্লাইড এ তে প্রদর্শিত অংশটি একবীজপত্রী উদ্ভিদের মূল এর প্রস্থচ্ছেদ, স্লাইড বি তে প্রদর্শিত অংশটি হচ্ছে একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ। নিচে এর মধ্যে পার্থক্য দেওয়া হলো, তারপর পার্থক্য যেগুলো আমরা একটু আগেও বললাম, এর আগে ক্লাসে আমরা পড়েছি, সেগুলো লিখে দিব। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে আমরা মোট 4টি প্রশ্ন পড়লাম 2 দিনে, তার মধ্যে আমরা কয়টি প্রশ্ন ইম্পর্টেন্ট পেয়ে গিয়েছি। 1 নাম্বার হচ্ছে ভাস্কুলার বান্ডল, বিভিন্ন প্রকার ভাস্কুলার বান্ডলের বর্ণনা, তার মধ্যে ছিল সংযুক্ত, অরীয়, কিন্তু তোমরা এগুলো পারো। এরপরে ছিল সেকেন্ড যে প্রশ্নটি ইম্পর্টেন্ট ছিল জাইলেম এবং ফ্লোয়েম। গত ক্লাসে আমরা বা গত সলভ ক্লাসে আমরা পেয়েছিলাম, সেখানে জাইলেম এবং ফ্লোয়েমের ইম্পর্টেন্স গুলো ছিল। আজকে যা পেলাম সেখানে দেখো ঘুরে ফিরে 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট আসছে। একটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ মূলের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র, আরটি হচ্ছে একবীজপত্রী এবং মূল এবং একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল এবং একবীজপত্রী কাণ্ড, অথবা মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য। আমরা তাহলে আশা করছি এই প্রশ্নগুলো যদি এক্সামে আসে আমরা ইনশাআল্লাহ পারবো। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, আর এরই মাধ্যমে আমরা 8ম অধ্যায়ের মানে সলভ ক্লাসগুলো শেষ করলাম। তো ভালো থেকো, আসসালামু আলাইকুম।